ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরোয়ার। দেশে তথ্য প্রযুক্তি খাতের বাজার প্রায় $200 কোটি, আর এই খাত থেকে রপ্তানি আয় এখন $60 কোটি কিছু বেশি। এই খাতের উদ্যোক্তারা বলছেন, বর্তমান সরকারের নানা নীতি সহায়তায় ধীরে ধীরে বিকশিত হচ্ছে তথ্য প্রযুক্তি খাত। তবে আসছে জুনেই শেষ হচ্ছে এই খাতের কর অব্যাহতির সুবিধা। নতুন বাজেটে এই সুবিধার সময়সীমা না বাড়লে এই খাত আসবে করের আওতায়। তথ্য প্রযুক্তি খাতকে আরও 6 বছর করমুক্ত রাখার দাবি এই খাতের ব্যবসায়ীদের। তাদের সংখ্যা কর আরোপ করা হলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন কঠিন হবে। একই সাথে বাড়বে দেশের সফটওয়্যারের দাম সহ আইসিটি খাতে প্রায় সব সেবার দামও। এতে করে ফ্রিল্যান্সার যারা আছেন সংকটে পড়বে, এমন মত তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের টালিখাতায় আলোচনার বিষয় ঠিক করেছি, আইসিটি খাতে ট্যাক্স বসলে কি ক্ষতি। আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, এবং আমাদের সাথে যুক্ত হবেন এলিয়েন টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমিনুল্লাহ। জনাব রাসেল টি আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আসলে যে প্রশ্নটি করতে চাই, যে বেসিস তো আইসিটিতে ট্যাক্স বসানোর বিরোধিতা করছে। দেশকে ডিজিটাল এবং স্মার্ট করতে এই যে আইসিটি খাতকে করমুক্ত রাখা হলেও আসন্ন বাজেটে তা থাকছে না বলে যেমনটা শোনা যাচ্ছে। ট্যাক্স বসানো হলে আসলে গ্রাহকদের কোথায় কোথায় অসুবিধা হবে এবং কোথায় কোথায় খরচটা বাড়বে, এগুলো জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। প্রথমত আপনাকে ধন্যবাদ এবং ডিবিসি নিউজকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বিষয়টা যদি এভাবে আমরা দেখি, প্রথমত আমাদেরকে বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হয়। আমাদের সবসময় মনে রাখতে হবে বর্তমান সরকার কিন্তু তথ্য প্রযুক্তি বান্ধব সরকার, যার কারণে আমরা 2009 সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেখতে পাই এবং 2022 সালে আমরা ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন দেখতে পাই, একটা সফল বাস্তবায়ন। এখন আমরা যখন স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি, তখন একটা বিষয় মনে রাখতে হবে যে স্মার্ট বাংলাদেশ মানেটা আসলে কি। স্মার্ট বাংলাদেশ মানেটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরকে স্মার্ট হতে হবে, সেটা হোক কৃষি, হোক শিক্ষা, হোক বিমা, এমনকি রেডিমেড গার্মেন্টস, সবচেয়ে বড় রপ্তানিমুখী খাত। এই সবগুলা খাতকে স্মার্ট হতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সব খাতকেই আইসিটি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে স্মার্ট। তার মানে বাংলাদেশের প্রত্যেকটা খাতকে স্মার্ট করার জন্য আইসিটির প্রয়োজন অনস্বীকার্য। এটা গেল লোকাল মার্কেটের কথা। দেশের ভেতরে ই গভর্নেন্সের প্রকিউরমেন্ট থেকে শুরু করে বেসরকারি খাতের প্রত্যেককে আইসিটি লাগবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা এখন প্রায় $1.5 বিলিয়ন মতো রপ্তানি করি আইসিটি খাত থেকে। আমরা জানি আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ অর্থাৎ প্রায় 84% আসে একটি মাত্র খাত থেকে, যেটা হচ্ছে পোশাক শিল্প। তার মানে অন্যদিকে আমরা দেখতে পাই ডলার রিজার্ভের সংকট। এইটার থেকে উত্তরণের এবং ভালো করার একমাত্র উপায় হচ্ছে নতুন খাত তৈরি করা রপ্তানি ক্ষেত্রে। এই নতুন খাত তৈরির ক্ষেত্রে আইসিটি হচ্ছে আরএমজির পর সবচেয়ে সম্ভাবনার খাত। তো সেই হিসেবে যদি খরচ বেড়ে যায় ট্যাক্স বসানোর কারণে, একদিকে যেমন দেশীয় বাজার ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের খরচ বেড়ে গেলে আপনার এই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আবার অন্যদিকে আপনার আমরা যখন রপ্তানি করি তখন পার্শ্ববর্তী যেই দেশগুলোর সাথে আমাদের প্রতিযোগিতা করতে হয়, তাদের সাথেও আমাদের খরচ বেড়ে যাবে। মনে রাখতে হবে আমরা যাদের সাথে প্রতিযোগিতা করি তারা কিন্তু প্রত্যেকে ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন ইনসেন্টিভ পাচ্ছে, ইনক্লুডিং দিস ট্যাক্স এক্সাম্পশন, কর অব্যাহতির সুবিধা পাচ্ছেন। তো ওই প্রতিযোগিতায় পড়লে আমাদের যে 5 বিলিয়ন বা আরো বেশি রপ্তানি আয়ের যে সম্মুখের একটা সম্ভাবনা আছে এবং আমাদের যেটা টার্গেট আছে, সেটা অ্যাচিভ করতে আমরা চ্যালেঞ্জের মুখে পড়ব। তো সেই ভাবনা থেকে আমরা বলে আসছি যে আইসিটি খাতে যে কর অব্যাহতির সুবিধাটা আমরা পেয়ে আসছি গত 10 বছর ধরে, এবং যেটা এই বাজেটে শেষ হয়ে যাচ্ছে, সেটা যেন অ্যাটলিস্ট 2031 পর্যন্ত বর্ধিত করা হয়। এখন আপনার যদি সময় থাকে আমি আরেকটু বলতে পারি, সেটা হচ্ছে যে আমি সেক্ষেত্রে আপনার কাছ থেকে আরেকটু শুনবো। তবে সেক্ষেত্রে আমাদের সাথে যেহেতু যুক্ত হয়ে গিয়েছেন মোহাম্মদ আমিনুল্লাহ, আমি একটু আপনার কাছ থেকে জেনে আসতে চাই যে আপনি যেহেতু এলিয়েন টেকনোলজি ম্যানেজিং ডিরেক্টর,
জানতে চাই যে যদি ট্যাক্স বসানো হয় এই আইসিটি খাতে, যেমনটি বলছিলেন রাসেল টি আহমেদ, গ্রাহকদের যে অসুবিধাগুলো হবে, আপনার কাছে যদি জানতে চাই যে বিভিন্ন ধরনের যেসব সফটওয়্যার রয়েছে বা আইসিটি সেবা খাতের কোন জায়গাগুলোতে দাম বাড়বে, গ্রাহকদের জন্য আসলে অসুবিধাটা কোন জায়গাগুলোতে হবে? ধন্যবাদ। শুভ দুপুর। আপনার এই যে বিষয়টা নিয়ে আমাদের প্রেসিডেন্ট রাসেল ভাই যে কথাগুলো বললো, প্রত্যেকটা কথাই আমি একমত। তো এখানে এই যে জিনিসটা আর একটু এলোবোরেটলি বলা যেতে পারে, সেটা হলো বিশেষ করে আসলে সরকারও জানে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু সবচেয়ে সদিচ্ছা আছে, এবং সবচেয়ে সদিচ্ছা আমাদের সজীবাদের জয় উপদেষ্টা আছেন, আইটি উপদেষ্টা, উনিও যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেই 2009 সাল থেকে যেই পদক্ষেপগুলো নিয়েছিলেন, এবং এটাকে 2041 সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে যেই ঘোষণা দিয়েছেন, এবং সেটার ক্ষেত্রে আমাদের আমি বলবো আমাদের তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় সংগঠন এই বেসিস। এটা আমাদের এই বেসিসের যে আমাদের 2500 কোম্পানি আছে, এবং উত্তরোত্তর এই কোম্পানিগুলো বাড়বে, এবং এই আমরাই কিন্তু মূলত এই তথ্য প্রযুক্তি খাতে এই যে সংগঠনের যেই আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, তারাই কিন্তু সারা বাংলাদেশে যে এই স্মার্ট বাংলাদেশের আমরা সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা আমরা পালন করছি, এবং ফিউচারে এটা করব। এবং এটা এই সেক্টরটা এমন একটা সেক্টর, এটা আসলে বিলিয়ন ডলারের সেক্টর। এটা অনেক সম্ভাবনাময় একটা সেক্টর। এই সম্ভাবনার সেক্টরের মধ্যে আমি এটুকুই বলবো যে এটার আমাদের দুইটা জিনিস সুবিধা। সবচেয়ে প্রথম সুবিধা হলো আমাদের যেটা গার্মেন্টস এর যেটা হয়, যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের গার্মেন্টস অনেক ধরনের প্রবলেম ছিল, সমস্যাগুলো ছিল, কিন্তু আমাদের কিন্তু আইসিটি সেক্টরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কোনো সমস্যা নেই। কারণ আমাদের যে তরুণ সমাজ, 65% যে তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজটাকে সত্যিকার অর্থে আমরা যে আরো বেশি করে যদি এটাকে কাজে লাগাইতে পারি, তাহলে এই আমাদের এই ম্যান পাওয়ার, যে আমাদের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, এই শক্তিটাই কিন্তু আমাদের এই হিউম্যান রিসোর্সই কিন্তু আমাদের এই আইটি খাতটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং এখন যে আমাদের এই আইটি খাতটা, যে মনে করেন যারা আমাদের এই বেসিসটা যারা তৈরি করেছে, এবং উত্তরোত্তর এই পর্যন্ত যারা এই বেসিসকে এই শক্তিশালী অবস্থায় নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন আমাদের এই প্লেনটা আমাদের মানে টেক অফের অপেক্ষায় আছে, রানওয়েতে আছে, আমরা এখন টেক অফের অপেক্ষায় আছি। এই সময় যদি আমাদের উপরে আইটিএস খাত বা সফটওয়্যার খাত, এই খাতে যদি ট্যাক্সের মতো একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এই খাতটা সম্ভাবনা, এই খাতটা কিন্তু আর আগাতে পারবে না, আগাতে খুবই ব্যাহত হবে, এবং লোকাল যে কস্টিং আছে সেটা বেড়ে যাবে। বাইরের যারা ইন্টারন্যাশনাল যে মার্কেটের সাথে বা ইন্টারন্যাশনাল যারা আন্তর্জাতিক ভাবে যারা সফটওয়্যার করছে, তাদের সাথে আমাদের প্রতিযোগিতা টিকে থাকা যাবে না, এবং আমাদের কস্টিংটা বেড়ে যাবে। এই সবকিছু মিলিয়ে আমাদের এই আইসিটি খাতের যে সম্ভাবনাময়, যে আমরা খুব কুইক, মানে আমরা যে খুব তাড়াতাড়ি যে ডেভেলপমেন্ট করার যে বিষয়টা আছে, এটা কিন্তু আরো অনেক পিছিয়ে যাব। আমি এই জন্যই আমরা চেয়েছি, এবং আমরা সরকারের কাছে আমিও আহ্বান করব। আমাদের রাসেল টি আহমেদ ভাই বললেন যে 31 সাল পর্যন্ত, অ্যাকচুয়ালি আমি বলবো এটা 2041 সাল পর্যন্ত সরকারকে আমি অনুরোধ করবো যে 2041 সাল পর্যন্ত যেন এই আমাদের ট্যাক্সের অব্যাহতিটা দেওয়া হয়। আর আরেকটা জিনিস আমি আপনাদের এই ডিবিসির মাধ্যমে অনুরোধ করব সরকারকে, যেন আমাদের এই যে ইনসেন্টিভ যেমন 10% থেকে 8% নামিয়ে দেওয়া হয়েছে, সেটা যেন আবার 10% নিয়ে দেওয়া হয়। কারণ আসলে কি, সরকারের যারা নীতি নির্ধারক বা পলিসি যারা করছেন, তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, যদি আমাদেরকে আজকে ট্যাক্সটা আরোপ করে দেওয়া হয়, তাহলে এটা 400 থেকে 500 কোটি টাকার বেশি ওনারা পাবেন না। আর যদি আমাদের এই খাতটাকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারি, এবং এটাকে যদি আমরা এই 41 সাল পর্যন্ত যদি তারা আমাদেরকে এই অব্যাহতিটা দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক ব্যবসার সম্ভাবনা তৈরি হবে, এবং এটা সম্ভাবনা তৈরি হবে। এবং আমরা নিশ্চয়ই আরো কিছু আলোচনা করব। আপনি বেশ সুন্দরভাবে বিশ্লেষণ করছিলেন। আমরা আলোচনায় ফিরবো, আমাদের সময় এসেছে বিরতিতে যাবার। বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। টালিখাতায় স্বাগত জানাচ্ছি, সাথে আছি জ্যোতি সরোয়ার।
দেশে তথ্য প্রযুক্তি খাতের বাজার প্রায় $200 কোটি, আর এই খাত থেকে রপ্তানি আয় এখন $60 কোটি কিছু বেশি। এই খাতের উদ্যোক্তারা বলছেন, বর্তমান সরকারের নানা নীতি সহায়তায় ধীরে ধীরে বিকশিত হচ্ছে তথ্য প্রযুক্তি খাত। তবে আসছে জুনেই শেষ হচ্ছে এই খাতের কর অব্যাহতির সুবিধা। নতুন বাজেটে এই সুবিধার সময়সীমা না বাড়লে এই খাত আসবে করের আওতায়। তথ্য প্রযুক্তি খাতকে আরও 6 বছর করমুক্ত রাখার দাবি এই খাতের ব্যবসায়ীদের। তাদের সংখ্যা কর আরোপ করা হলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন কঠিন হবে। একই সাথে বাড়বে দেশের সফটওয়্যারের দাম সহ আইসিটি খাতে প্রায় সব সেবার দামও। এতে করে ফ্রিল্যান্সার যারা আছেন সংকটে পড়বে, এমন মত তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের তালিকায় আলোচনার বিষয় ঠিক করেছি, আইসিটি খাতে ট্যাক্স বসলে কি ক্ষতি। আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, এবং আমাদের সাথে যুক্ত হবেন এলিয়েন টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমিনুল্লাহ। জনাব রাসেল টি আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আসলে যে প্রশ্নটি করতে চাই, যে বেসিস তো আইসিটিতে ট্যাক্স বসানোর বিরোধিতা করছে। দেশকে ডিজিটাল এবং স্মার্ট করতে এই যে আইসিটি খাতকে করমুক্ত রাখা হলেও আসন্ন বাজেটে তা থাকছে না বলে যেমনটা শোনা যাচ্ছে। ট্যাক্স বসানো হলে আসলে গ্রাহকদের কোথায় কোথায় অসুবিধা হবে এবং কোথায় কোথায় খরচটা বাড়বে, এগুলো জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। প্রথমত আপনাকে ধন্যবাদ এবং ডিবিসি নিউজকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বিষয়টা যদি এভাবে আমরা দেখি, প্রথমত আমাদেরকে বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হয়। আমাদের সবসময় মনে রাখতে হবে বর্তমান সরকার কিন্তু তথ্য প্রযুক্তি বান্ধব সরকার, যার কারণে আমরা 2009 সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেখতে পাই এবং 2022 সালে আমরা ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন দেখতে পাই, একটা সফল বাস্তবায়ন। এখন আমরা যখন স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি, তখন একটা বিষয় মনে রাখতে হবে যে স্মার্ট বাংলাদেশ মানেটা আসলে কি। স্মার্ট বাংলাদেশ মানেটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরকে স্মার্ট হতে হবে, সেটা হোক কৃষি, হোক শিক্ষা, হোক বিমা, এমনকি রেডিমেড গার্মেন্টস, সবচেয়ে বড় রপ্তানিমুখী খাত। এই সবগুলা খাতকে স্মার্ট হতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সব খাতকেই আইসিটি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে স্মার্ট। তার মানে বাংলাদেশের প্রত্যেকটা খাতকে স্মার্ট করার জন্য আইসিটির প্রয়োজন অনস্বীকার্য। এটা গেল লোকাল মার্কেটের কথা। দেশের ভেতরে ই গভর্নেন্সের প্রকিউরমেন্ট থেকে শুরু করে বেসরকারি খাতের প্রত্যেককে আইসিটি লাগবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা এখন প্রায় $1.5 বিলিয়ন মতো রপ্তানি করি আইসিটি খাত থেকে। আমরা জানি আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ অর্থাৎ প্রায় 84% আসে একটি মাত্র খাত থেকে, যেটা হচ্ছে পোশাক শিল্প। তার মানে অন্যদিকে আমরা দেখতে পাই ডলার রিজার্ভের সংকট। এইটার থেকে উত্তরণের এবং ভালো করার একমাত্র উপায় হচ্ছে নতুন খাত তৈরি করা রপ্তানি ক্ষেত্রে। এই নতুন খাত তৈরির ক্ষেত্রে আইসিটি হচ্ছে আরএমজির পর সবচেয়ে সম্ভাবনার খাত। তো সেই হিসেবে যদি খরচ বেড়ে যায় ট্যাক্স বসানোর কারণে, একদিকে যেমন দেশীয় বাজার ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের খরচ বেড়ে গেলে আপনার এই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আবার অন্যদিকে আমরা যখন রপ্তানি করি তখন পার্শ্ববর্তী যে দেশগুলোর সাথে আমাদের প্রতিযোগিতা করতে হয়, তাদের সাথেও আমাদের খরচ বেড়ে যাবে। মনে রাখতে হবে আমরা যাদের সাথে প্রতিযোগিতা করি তারা কিন্তু প্রত্যেকে ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন ইনসেন্টিভ পাচ্ছে, ইনক্লুডিং দিস ট্যাক্স এক্সাম্পশন, কর অব্যাহতির সুবিধা পাচ্ছেন। তো ওই প্রতিযোগিতায় পড়লে আমাদের যে 5 বিলিয়ন বা আরো বেশি রপ্তানি আয়ের যে সম্মুখের একটা সম্ভাবনা আছে এবং আমাদের যেটা টার্গেট আছে, সেটা অ্যাচিভ করতে আমরা চ্যালেঞ্জের মুখে পড়ব। তো সেই ভাবনা থেকে আমরা বলে আসছি যে আইসিটি খাতে যে কর অব্যাহতির সুবিধাটা আমরা পেয়ে আসছি গত 10 বছর ধরে, এবং যেটা এই বাজেটে শেষ হয়ে যাচ্ছে, সেটা যেন অ্যাটলিস্ট 2031 পর্যন্ত বর্ধিত করা হয়। এখন আপনার যদি সময় থাকে আমি আরেকটু বলতে পারি, সেটা হচ্ছে যে আমি সেক্ষেত্রে আপনার কাছ থেকে আরেকটু শুনবো। তবে সেক্ষেত্রে আমাদের সাথে যেহেতু যুক্ত হয়ে গিয়েছেন মোহাম্মদ আমিনুল্লাহ, আমি একটু আপনার কাছ থেকে জেনে আসতে চাই যে আপনি যেহেতু এলিয়েন টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর, জানতে চাই যে যদি ট্যাক্স বসানো হয় এই আইসিটি খাতে, যেমনটি বলছিলেন রাসেল টি আহমেদ, গ্রাহকদের যে অসুবিধাগুলো হবে,
আপনার কাছে যদি জানতে চাই যে বিভিন্ন ধরনের যেসব সফটওয়্যার রয়েছে বা আইসিটি সেবা খাতের কোন জায়গাগুলোতে দাম বাড়বে, গ্রাহকদের জন্য আসলে অসুবিধাটা কোন জায়গাগুলোতে হবে? ধন্যবাদ। শুভ দুপুর। আপনার এই বিষয়টা নিয়ে আমাদের প্রেসিডেন্ট রাসেল ভাই যে কথাগুলো বললো, প্রত্যেকটা কথাই আমি একমত। তো এখানে এই যে জিনিসটা আর একটু এলোবোরেটলি বলা যেতে পারে, সেটা হলো বিশেষ করে আসলে সরকারও জানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু সবচেয়ে সদিচ্ছা আছে, এবং সবচেয়ে সদিচ্ছা আমাদের আমাদের সজীবাদের জজ উপদেষ্টা আছেন, আইটি উপদেষ্টা। উনিও যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেই 2009 সাল থেকে যেই পদক্ষেপগুলো নিয়েছিলেন, এবং এটাকে 2041 সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে যেই ঘোষণা দিয়েছেন, এবং সেটার ক্ষেত্রে আমাদের আমি বলবো আমাদের তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় সংগঠন এই বেসিস। এটা আমাদের এই বেসিসের যে আমাদের 2500 কোম্পানি আছে, এবং উত্তরোত্তর এই কোম্পানিগুলো বাড়বে, এবং এই আমরাই কিন্তু মূলত এই তথ্য প্রযুক্তি খাতে এই সংগঠনের যেই আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, তারাই কিন্তু সারা বাংলাদেশে যে এই স্মার্ট বাংলাদেশের আমরা সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা আমরা পালন করছি, এবং ফিউচারে এটা করব। এবং এটা এই সেক্টরটা এমন একটা সেক্টর, এটা আসলে বিলিয়ন বিলিয়ন ডলারের সেক্টর। এটা অনেক সম্ভাবনাময় একটা সেক্টর। এই সম্ভাবনার সেক্টরের মধ্যে আমি এটুকুই বলবো যে এটার আমাদের দুইটা জিনিস সুবিধা। সবচেয়ে প্রথম সুবিধা হলো আমাদের যেটা গার্মেন্টস এর যেটা হয়, যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের গার্মেন্টস অনেক ধরনের প্রবলেম ছিল, সমস্যাগুলো ছিল, কিন্তু আমাদের কিন্তু আইসিটি সেক্টরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কোনো সমস্যা নেই। কারণ আমাদের যে তরুণ সমাজ, 65% যে তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজটাকে সত্যিকার অর্থে আমরা যে আরো বেশি করে যদি এটাকে কাজে লাগাইতে পারি, তাহলে এই আমাদের এই ম্যান পাওয়ার, যে আমাদের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, এই শক্তিটাই কিন্তু আমাদের এই হিউম্যান রিসোর্সই কিন্তু আমাদের এই আইটি খাতটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং এখন যে আমাদের এই আইটি খাতটা যে মনে করেন যারা আমাদের এই বেসিসটা যারা তৈরি করেছে, এবং উত্তরোত্তর এই পর্যন্ত যারা এই বেসিসকে এই শক্তিশালী অবস্থায় নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন আমাদের এই প্লেনটা আমাদের মানে টেক অফের অপেক্ষায় আছে, রানওয়েতে আছে। আমরা এখন টেক অফের অপেক্ষায় আছি। এই সময় যদি আমাদের উপরে আইটিএস খাত বা সফটওয়্যার খাত, এই খাতে যদি ট্যাক্সের মতো একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এই খাতটা, সম্ভাবনা খাতটা কিন্তু আর আগাতে পারবে না, আগাতে খুবই ব্যাহত হবে, এবং লোকাল যে কস্টিং আছে সেটা বেড়ে যাবে। বাইরের যারা ইন্টারন্যাশনাল যে মার্কেটের সাথে বা ইন্টারন্যাশনাল যারা আন্তর্জাতিক ভাবে যারা সফটওয়্যার ইয়ে করছে, তাদের সাথে আমাদের প্রতিযোগিতা টিকে থাকা যাবে না, এবং আমাদের কস্টিংটা বেড়ে যাবে। এই সবকিছু মিলিয়ে আমাদের এই আইসিটি খাতের যে সম্ভাবনাময়, যে আমরা খুব কুইক, মানে আমরা যে খুব তাড়াতাড়ি যে ডেভেলপমেন্ট করার যে বিষয়টা আছে, এটা কিন্তু আরো অনেক পিছিয়ে যাব। আমি এই জন্যই আমরা চেয়েছি, এবং আমরা সরকারের কাছে আমিও আহ্বান করব। আমাদের রাসেল টি আহমেদ ভাই বললেন যে 31 সাল পর্যন্ত, অ্যাকচুয়ালি আমি বলবো এটা 2041 সাল পর্যন্ত সরকারকে আমি অনুরোধ করবো যে 2041 সাল পর্যন্ত যেন এই আমাদের ট্যাক্সের অব্যাহতিটা দেওয়া হয়। আর আরেকটা জিনিস আমি আপনাদের এই ডিবিসির মাধ্যমে অনুরোধ করব সরকারকে, যেন আমাদের এই যে ইনসেন্টিভ যেমন 10% থেকে 8% নামিয়ে দেওয়া হয়েছে, সেটা যেন আবার 10% নিয়ে দেওয়া হয়। কারণ আসলে কি, সরকারের যারা নীতি নির্ধারক বা পলিসি যারা করছেন, তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। যদি আমাদেরকে আজকে ট্যাক্সটা আরোপ করে দেওয়া হয়, তাহলে এটা 400 থেকে 500 কোটি টাকার বেশি ওনারা পাবেন না। আর যদি আমাদের এই খাতটাকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারি, এবং এটাকে যদি আমরা এই 41 সাল পর্যন্ত যদি তারা আমাদেরকে এই অব্যাহতিটা দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক ব্যবসা সম্ভাবনা তৈরি হবে, এবং এটা সম্ভাবনা তৈরি হবে। এবং এটা আমরা নিশ্চয়ই আরো কিছু আলোচনা করব। আপনি বেশ সুন্দরভাবে বিশ্লেষণ করছিলেন। জনাব রাসেল টি আহমেদ, আপনার কাছে এবারে জানতে চাই, বিরতিতে যাবার আগে যেমনটি দুজনেই আপনারা বলছিলেন যে
ট্যাক্স যদি বসানো হয় সেক্ষেত্রে আসলে গ্রাহকরা এবং উদ্যোক্তারা যে ধরনের ক্ষতির মুখে পড়বে, যার কারণে আপনারা 6 বছর ট্যাক্স কর অব্যাহতি চাচ্ছেন। একটু উদ্যোক্তাদের কথায় যদি আসি, যে আমাদের আইসিটি খাতে উজ্জ্বল ভবিষ্যতের কথা আসলে বলার আর অপেক্ষা রাখে না। উদ্যোক্তারা কোন ধরনের ক্ষতির মুখে পড়বেন সামনের দিনগুলোতে যদি ট্যাক্স বসানো হয়? আমি আসলে ম্যাক্রো লেভেলে কথা বলতে চাই। প্রথম বিষয়টা হচ্ছে, আপনি যেহেতু উদ্যোক্তাদের বিষয়ে বলেছেন, আইসিটি ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে 27 থেকে 30 বছর, কিন্তু আইসিটির অগ্রযাত্রা কিন্তু শুরু হয়েছে বিগত 15 বছরে, যখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন। তার মানে আমরা 15 বছরে টেক অফ করেছি। এখন আসলে ইটস টাইম টু ফ্লাই। এখন আসলে অনেক দূরে ওড়ার সময়। তো আমি যেই কথা আগেও বলছিলাম, আইসিটিকে আসলে আইসিটির মতো করে ভাবলে হবে না। যদি মনে করা হয় যে এই ট্যাক্স বা কর অব্যাহতি মানে হচ্ছে আমাদের বেসিসের 2500 সদস্যকে একটা সুবিধা দেয়া, এভাবে আসলে ভাবা যাবে না। ভাবতে হবে এইভাবে যে আইসিটি আসলে স্মার্ট বাংলাদেশ গড়বে, আইসিটি সবাইকে স্মার্ট করবে। তার মানেটা হচ্ছে এই কর অব্যাহতি বা এই করটা চাপিয়ে দেওয়া আইসিটির উপরে সমগ্র বাংলাদেশের উন্নয়নে বাধা তৈরি হবে। তা আমরা আসলে ওইভাবে বলতে চাই, যেটা আসলে ওই যে কিছুক্ষণ আগে আমিনুল্লাহ ভাই বলেছেন, আমরা পুরো ইন্ডাস্ট্রির আমাদের এই মুহূর্তে টার্নওভার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2000 কোটি টাকা। তা আমাদের যদি ট্যাক্স বসানো হয় সেটা আসলে 150 থেকে 200 কোটি টাকার বেশি হবে না। তার মানে সরকারের সমগ্র রাজস্ব আয়ের 1 থেকে 1.5%। এই 1 থেকে 1.5% আয়ের কারণে যদি করটা বসানো হয়, তাহলে দেখা যাবে যে আমাদের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করা, আমাদের রপ্তানি আয়ের কে বাধাগ্রস্ত করা। আমরা যদি এভাবে, আমি আমার ভাষায় এভাবে বলতে চাই যে স্মার্ট বাংলাদেশের সবাই মিলে যেই কাজটা করবে তার মূল পুরোধা থাকবে আইসিটি। মানে আপনি যদি এভাবে চিন্তা করেন, একটা ব্যান্ড মিউজিক, আমরা আসলে গান গাইবো আর চারিদিকে আসলে মিউজিশিয়ানরা থাকবেন। তো যে গান গাইবে তাকে তো আসলে ট্যাক্স বুঝিয়ে গলা চেপে ধরার কোনো মানে নাই, তাই না? তো ওইভাবে ভাবতে হবে। আর বিষয়টা হচ্ছে যে এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে কি এই শিল্প কখনোই কর দেবে না? এই প্রশ্নটা আসতেই পারে। হ্যাঁ, আমরা যদি প্রথমত বলি, আমরা কিন্তু কর দিচ্ছি, আমরা ভ্যাট দিচ্ছি, আমরা এমপ্লয়ীদের ট্যাক্স দিচ্ছি, এবং আমরা এআইটি দিচ্ছি। একটা বড় অঙ্কের টাকা কিন্তু আমরা সরকারের রাজস্বে জমা করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা কেন বলছি 6 বছর বা 31 এই সময়টার মধ্যে, কারণ আমরা জানি যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে 2026-এ। এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পরে তখন এই যে আইএমএফ এর যে প্রেসক্রিপশনের কথা বলা হচ্ছে, যে আইএমএফ চাচ্ছে কর অব্যাহতি সরিয়ে নেওয়া হোক, এইটার পেছনের কারণটা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন। আমরা ইনসেন্টিভ বন্ধ হয়ে যাবে এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে, এগুলো কিন্তু হতেই থাকবে। তার মানে এটা হচ্ছে এই 6 বছরে আমাদের শিল্পের এই উদ্যোক্তারা, আপনি যেমন বলেছেন উদ্যোক্তার বিষয়ে, আমাদের কিন্তু মেজরিটি অফ আওয়ার এন্টারপ্রেনার্স এবং আমাদের উদ্যোক্তারা সবাই কিন্তু তরুণ উদ্যোক্তা, এবং আমাদের এই উদ্যোক্তাদের প্রত্যেকেই 100%, আমরা কিন্তু কোনো ব্যাংক ফাইন্যান্সিং পাই না, আমরা পরিবার থেকে টাকা নিয়ে আসি। তো ব্যাংক আমাদের ফাইন্যান্সিং করে না। হ্যাঁ, আমাদেরকে আমাদের আইপিআর এর মূল্যায়ন করা হয় না। যদি আইপিআর ভ্যালুয়েশন করে আমাদেরকে ব্যাংক ফাইন্যান্সিং করা হতো তাহলেও আমরা সুবিধা পেতাম। এখন আমাদের উপরে কর চাপিয়ে দেওয়া হলে, এতগুলো চাপ দিলে আসলে সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সেই জন্য আগামী 6 বছরে আমরা তৈরি হব, একটা পরিকল্পনার ভেতর দিয়ে যাব, এবং আমাদের এখনকার দাবিটা এরকম, যেটা ভেরি রিসেন্টলি আমরা কথা বলেছি আমাদের মাননীয় প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার মহোদয়ের সাথে, আমাদের সরাসরি যিনি মন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাইয়ের সাথে, এবং আমাদের রেলিভেন্ট স্টেক হোল্ডার এবং এনবিআরকেও আমরা জানিয়েছি। বিষয়টা এমন যে আমরা আসলে একটা সিস্টেমের ভেতর দিয়ে স্লোলি আগামী 6 বছরে আমরা এই করের যে আওতা, সেই আওতার ভেতরে একটা 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 ধারাবাহিকতার সাথে জয়েন করব, এবং তার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার যে মূল কারিগর, এই শিল্পটা, এই যে নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসছে। আরেকটা বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে, সামনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, তখন কিন্তু সামগ্রিক ধ্যান ধারণা, সামগ্রিক কার্যক্রম
প্রত্যেকটা জায়গায় আপনার মিডিয়া থেকে শুরু করে অর্থাৎ আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন ভাবে তৈরি হতে হবে। এই সময় চাপ অর্থাৎ দেওয়ার সময় না। এই সময়টাতে আপনাদের যে ভিশনটা রয়েছে সেই ভিশনটা ফুলফিল করার জন্য আসলে 6টা বছর সময় চাচ্ছেন আপনারা। আপনি বেশ সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আমি সামনে যে প্রশ্নগুলো হয়তো করতাম যে 6 বছরে আপনাদের ভিশনটা কি, সেটাও আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আমি একটু যেতে চাচ্ছি আমার শেষ প্রশ্ন নিয়ে। মোহাম্মদ আমিনুল্লাহ, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই যে আসছে জুনে বাজেটে যদি কর অব্যাহতির সুবিধা না বাড়ানো হয়, সেক্ষেত্রে আসলে উদ্যোক্তারা কোন জায়গাগুলোতে ক্ষতির সম্মুখীন হবে? খুব সুন্দর এবং খুব ভাইটাল প্রশ্ন করেছেন। সেটা আসলে আমার কাছে প্রথম কথা হলো, আমি খুব আশাবাদী যে সরকার এটা করবে না। সরকার এটা অবশ্যই আমাদের একটা কর অব্যাহতির জিনিসটা এটা এক্সটেনশন করবে, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। তারপর আমি বলছি, যদি নেগেটিভ কথা আসলে আমরা ভাবতেও পারি না, নেগেটিভ কথা বলতেও চাই না, তারপরে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, যদি এই ধরনের কর অব্যাহতিটা যদি সরকার না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে নতুন নতুন উদ্যোক্তা যারা কোম্পানিগুলো হয়েছে, আপনি নিশ্চয়ই জেনে 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 থাকবেন, গত 2 বছরে কিন্তু আমাদের 58% মেম্বারশিপ গ্রোথটা বেড়েছে। তো এই যে 58% মেম্বারশিপ গ্রোথটা বেড়েছে, আগামী 2 বছর বা 5 বছরে এই গ্রোথটা আরো বাড়বে হয়তো। যদি কর অব্যাহতিটা থাকে তাহলে আরো বাড়বে, আর যদি কর অব্যাহতিটা যদি না দেওয়া হয় সরকার, তাহলে কিন্তু যেসব এক্সিস্টিং কোম্পানিগুলো, ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু উৎসাহ হারাবে এবং দিশেহারা হয়ে যাবে, এবং তাদের যেভাবে গ্রোথ হওয়ার কথা, যারা ছোট ছোট কোম্পানিগুলা যারা তাদের অফিসের ভাড়া দিতে পারবে না, হিউম্যান রিসোর্স যেটা কর্মচারীদের স্টাফদের বেতন নিয়ে ঝামেলা করবে, সবকিছু মিলিয়ে তারা একদম টাইট প্রেসার অবস্থা যায়। এত প্রেসার নিয়ে তখন অনেকেই এই ব্যবসাতে আসতে নিরুৎসাহিত হবে। আর আমি মনে করি আমি সরকারের কাছে আবারও আবেদন করব, কারণ আমাদের এই আপনাদের এই মিডিয়া জায়গাটাই হলো সরকারের কাছে আমাদের ভয়েসটা রেজ করা। তো আমি যথার্থই বলবো, রাসেল ভাইয়ের সাথেও যে কথাগুলো রাসেল ভাই বলেছেন সেটার সাথে আমি সম্পূর্ণই একমত। তারপরে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে আসলে এই আইসিটি খাতটা বা এই কর অব্যাহতি শুধু বেসিসের মেম্বারদের জন্য না, বিষয়টা 2500 মেম্বারের জন্য না, বিষয়টা বেসিসের জন্য না, বিষয়টা আসলে দেশের জন্য। কারণ এটা এত বড় একটা সেক্টর, আরএমজি সেক্টরের পর থেকে মানে গার্মেন্টস সেক্টরে যে রেভিনিউ আর্নিং হচ্ছে এবং আমাদের যে ম্যান পাওয়ার সেক্টরে যে রেভিনিউ আর্নিং হচ্ছে, এই আইসিটি খাতটাই হবে সবচেয়ে বড়, তথ্য প্রযুক্তি খাতে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জিত খাত হবে। এটা আমরা আমাদেরও প্রত্যাশা থাকবে যে আপনারা যে আহ্বান করছেন। কথাটা আমি বলতে চাচ্ছি, শেষ কথাটা এই জন্যই চাচ্ছি, সরকারকে আহ্বান জানাচ্ছি, সরকারকে অনুরোধও করছি যে এই খাতটাকে বড় হতে দেন। এটা আপনার 100, 150, 200 কোটি টাকা আপনার ট্যাক্স নিয়ে এখন কিছুই হবে না, এটা জিডিপিতে কোনো কিছুই করতে পারবে না। কিন্তু যদি আপনার এই প্ল্যাটফর্মটা আমি বলবো বারবারই 2041 সাল পর্যন্ত করার জন্য, স্মার্ট বাংলাদেশের সঙ্গে সঙ্গে এই খাতটা থেকে যে বিশাল আয় তৈরি হবে, তখন কিন্তু আমাদেরও প্রত্যাশা তাই থাকবে। এবং আসছে জুনে দেখা যাবে যে এই আইসিটি খাতে আসলে কর অব্যাহতি সুবিধা থাকছে কিনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন।